নমস্কার, নিউজ ভ্যানগার্ডের বিশেষ আলোচনায় আপনাদের সকলকে স্বাগত। আমি সুপ্রীতি রয়েছে আপনাদের সঙ্গে এবং আমার সাথে ভার্চুয়ালি জুড়ে গেছেন চিকিৎসক ডক্টর অরিন্দম বিশ্বাস। অরিন্দম বাবু, নিউজ ভ্যানগার্ডের লাইভে স্বাগত জানাই। নমস্কার। পশ্চিমবঙ্গের বার্ড ফ্লুর হানা, পশ্চিমবঙ্গের বুকে এই মুহূর্তে বার্ড ফ্লুর হানা এবং তার সাথে 4 বছরের এক ছোট্ট শিশু আক্রান্ত হয়েছে H9N2 ভাইরাসে এবং এই নিয়েই থাকবে আজ আমাদের বিশেষ আলোচনা। বার্ড ফ্লু, ডাক্তারবাবু, বার্ড ফ্লু অনেক পুরনো ভাইরাস, যেটা এখন নতুনত্ব বলে কিছু নেই, কিন্তু তারই মধ্যে বাংলায় 4 বছরের শিশুর বার্ড ফ্লুর আক্রান্ত হলো, 3 মাস ধরে হাসপাতালে ভর্তি এবং পরবর্তীতে নড়েচড়ে বসলো এক প্রকার বলা যায় বাংলার সরকার বা প্রশাসন। কিভাবে এই মুহূর্তে সাবধানে থাকা উচিত, কি বলবেন মানুষকে সাবধানতা অবলম্বনের জন্য, প্রথমেই জানতে চাইবো। দেখুন, একটা কথা বার্ড ফ্লু নিয়ে চিন্তার বিষয় নেই, এটা বলবো সাবধান থাকলে, সতর্ক থাকলে বার্ড ফ্লু কিন্তু কোভিড এর মতন মানে র্যাম্পেজটা করবে না, মানে অত ডিভাস্টেশন হবে না, অত ক্ষতি হবে না, এটা স্পষ্ট কথা। যদিও বার্ড ফ্লু যদি মানুষের শরীরে প্রবেশ করে সেখানে কিন্তু মর্টালিটি বলছে 53%, সুতরাং সেখানে একটা আশঙ্কা থাকে মৃত্যু। কিন্তু ঠিক সময় যদি আমরা চিহ্নিত করতে পারি, ঠিক সময় যদি চিকিৎসাটা দিতে পারি, ঠিক সময় যদি পেশেন্টকে মানে একটা আলাদা ঘরে আইসোলেশন করে রাখা হয় এবং যারা তার চিকিৎসা করছে বা পরিচর্যা করছেন তারা যদি সাবধানে থাকেন, তাহলে কিন্তু এই রোগটা ছড়াবে না। এটাও প্রমাণিত বারবার হয়েছে। তো এখানে এটা 3 মাস ধরে হচ্ছে, কারণ ডায়াগনোসিসটা আমার পরিষ্কার কথা, ভারতবর্ষের কোথাও প্রথম যেভাবে পলিমারেজ চেইন রিঅ্যাকশন হওয়ার কথা, ওগুলো টাইপিং গুলো সেগুলো কিন্তু সব নির্দিষ্ট কিছু সেন্টারে হয়, সব সেন্টারে হয় না। কিন্তু একটা কথা স্পষ্ট, এই যে H7N2 যেটা হয়েছে সেটা কিন্তু খুব মারাত্মক ক্ষতিকারক নয়, সেটা একটা ঘটনা। এই স্ট্রেনটা খুব ক্ষতিকারক নয়, সেই কারণে তার কোনো মৃত্যু হয়নি, সে ভালোভাবে বাড়ি চলে গেছে, তার চিকিৎসা হয়ে গেছে। কিন্তু বাকি লোকেদের সাবধান হতে হবে, যখন একটা কেস হয়েছে তো সেইভাবে আমাদের এগোতে হবে এবং লালারস পরীক্ষাগুলো এবার প্রাধান্য দিতে হবে। কিন্তু এবারে লালারস জানতে চাইবো, পরীক্ষার যে প্রাধান্য, এই বার্ড ফ্লুটা আসলে কি এবং কিভাবে সাধারণ মানুষ তাতে এফেক্টেড হয়ে যাচ্ছে? আচ্ছা, এটা হচ্ছে ইনফ্লুয়েঞ্জা এ ভাইরাস। ইনফ্লুয়েঞ্জা 3 রকম ভাইরাস আছে, ABC। এটা হচ্ছে এ ভাইরাসের একটা সাবটাইপ। তো সেই বিভিন্ন দেশে এটা হয়েছে বিভিন্ন সময়। 90-এর শেষের দিকে এটা পাওয়া যায়, শুরু হয়েছিল এবং সেটা পাখি পাখি সেইটা পাখিদের মধ্যে কিন্তু পাওয়া গেছিল, প্রধানত পাখি এবং যেটা চিকেন পপুলেশনের মধ্যে পোল্ট্রি ফার্মে পাওয়া যায়। পরবর্তী ক্ষেত্রে এটা দেখা যায় যে মানুষের শরীরে ছোঁয়াচে, এটা মানুষের শরীরে কিন্তু প্রবেশ করতে পারে যারা বার্ড হ্যান্ডলার্স, যারা পাখি নিয়ে কাজ করেন, তাদের কাছাকাছি গেলে। কারণ এটা আসে একদম যেরকম আমাদের শরীরে ভাইরাল ফিভার যেরকম সর্দি কাশি হয়, সেরকম লালারসেও, পাখিদের লালারসেও থাকে। যে মানুষরা কাছে যায় কাজ করছে, অথবা যেটা আনকুক মানে ইনঅ্যাপ্রোপ্রিয়েটলি খুব ভালো করে রান্না করা হয়নি, তার থেকেও মানুষের শরীরে প্রবেশ করতে পারে। কিন্তু যদি ঠিক জায়গায়, তখনই নিয়ম হচ্ছে যখন পাখিগুলোকে মেরে দেওয়া, যাদের মধ্যে সন্দেহ হয়, কারণ এটা পাখিদের মধ্যে কিন্তু খুব ছোঁয়াচে, ভীষণ ছোঁয়াচে। সুতরাং একটা পাখি থেকে হাজারো হাজারো পাখি কিন্তু আসতে পারে। সাধারণত এটা ওয়াইল্ড যে বার্ডস গুলো হয় তার মধ্যে বেশি হতো, কিন্তু পরে দেখা গেছে বাড়িতে পোষ্য হিসেবে যে পাখিগুলো আছে তাদের মধ্যেও কিন্তু এটা হতে পারে। তো সেইভাবে আমাদের আমাদের মানুষের ক্ষেত্রে এইভাবেই আসে, পাখির কাছাকাছি গেলে বা খাওয়াটা ঠিক মতো না করলে, বা যারা ডাক্তার অথবা যারা নার্সিং স্টাফ যারা এভিয়ান ফ্লুতে যারা সাফার, এভিয়ান আক্রান্ত যে পেশেন্টদের, তাদের কাছে গেলে এই জিনিসটা হতে পারে। এই এই হচ্ছে ঘটনা, যেভাবে একটা ভাইরাস ছড়াতে পারে ঠিক সেইভাবেই এই ভাইরাসটাও ছড়ায়, এখানে অন্যথা কিছু নেই। যখন যখন মানবদেহে এই ভাইরাস আক্রান্ত বা আক্রমণ করছে, তখন সেই সময় দাঁড়িয়ে সিমটম কি কি দেখা যায়? প্রাথমিক অবস্থায় কি দেখে বোঝা যাবে যে তিনি বার্ড ফ্লুতে আক্রান্ত হয়েছেন? আলাদা করে বার্ড ফ্লু
আক্রান্ত হয়েছে সেটা আপনি চিহ্নিত করতে পারবেন না। এটা আপনাকে একটা ভাইরাল ফিভার হিসেবে প্রথমে দেখতে হবে, যেরকম সর্দি কাশি জ্বর, নাক দিয়ে জল পড়া, গা হাত পা ব্যথা, ঠিক এইভাবে আসবে। এইবার যখন ভাইরাসটা সন্দেহ হচ্ছে তখন একটা লালারস পরীক্ষা করা যায়। সেটা করলে বড় আমাদের লাভ আছে দেখে নেওয়া। সাবধান হতে হবে, কিন্তু সব ল্যাবে সেটা হয় না, কিছু নির্দিষ্ট ল্যাবে হয়। কিন্তু লালারস পরীক্ষাটা যদি আমরা বেসরকারি ভাবে করাতে চাই, খরচটা বেশি বলে অনেক ডাক্তাররা এটা অ্যাভয়েড করে, পেশেন্টরা হয়তো করে না, এটা ঘটনা। কিন্তু এখন থেকে যখন এটা হয়েছে, একটা কেসে যখন ধরা পড়েছে, তখন আগামী দিন আমাদের এই বিষয়ে অনেক সাবধান হতে হবে এবং পরীক্ষাটা করাতে হবে। যেরকম কোভিড নিয়েও আমরা এখন বলতে গেলে কোভিডের টেস্ট আমরা প্রায় দিচ্ছি না, এটা তো ঘটনা। কোভিডের যে কোনো ডাক্তার বাবুর কাছে গেলে কোভিডের টেস্টটা এখন আগে যেরকম নিয়মিত হতো, এখন সেটা নিয়মিত হয় না। এভিয়ান ফ্লুটাও আমরা কোনোদিন ভাবিনি ওইভাবে। এটা এতদিন ধরে করার পর তারপর যখন এভিয়ান ফ্লু পাওয়া গেছে, এটা একটা ইনসিডেন্টাল ফাইন্ডিং হয়েছে, এটা কোনো ভেবে না যে বারবার লালারসটা দেখেছে তারা, তাদের মনে হয়েছে সেই জন্য তারা করিয়েছে, তখন এই উত্তরটা আমরা পেয়েছি। কিন্তু একটা কথা, এখন সবাইকে যদি আমি একটা কথা বলি সামগ্রিকভাবে একটা বার্তা, যে যেটা বেরিয়েছে সেটা খুব মারাত্মক নয়, লো প্যাথোজেনিক এভিয়ান ফ্লু হিসেবে তাদেরকে চিহ্নিত করা হয় এবং তার মারণ ক্ষমতা কম। কিন্তু একই সাথে আমাদের বসে থাকলে হবে না, আমাদের ঝিমিয়ে পড়লে হবে না, আমাদের কিন্তু এইটা নিয়ে ভাবতে হবে এবং সাবধানতা যা যা দরকার সেই পদক্ষেপগুলো করতে হবে। ডাক্তারবাবু, এই যে আপনি নিতে বললেন যে সরকারিভাবে এই রোগের ক্ষেত্রে যখন ল্যাবে যাওয়া যাবে বা যেখানে হোক খুব একটা বেশি নেই এর চিকিৎসা, অন্যদিকে বেসরকারিভাবে যদি যাওয়া যায় তাহলে একটা খরচ ব্যাপার রয়েছে, একটা খরচ সাপেক্ষ। তাহলে কি কোভিডের মতন এটা পরবর্তীতে কোথাও গিয়ে ব্যবসা হয়ে যাবে না তো? দেখুন, একটা কথা, ব্যবসা সবকিছু নিয়ে করা যায়, এটা তো অস্বীকার করার নেই। সেখানে সরকার যদি একটু অগ্রণী ভূমিকা পালন করে, এই ব্যবসা আটকে দেওয়া যায়। সরকার যদি তার বিভিন্ন হাসপাতালে এটা বিনামূল্যে করা যায়, বিনামূল্যেও বলছি না, খুব নিম্ন মূল্যে যদি এই পরীক্ষার ব্যবস্থা করে, আমার মনে হয় মানুষ অনেক বেশি উৎসাহিত এই পরীক্ষাটা করাবে। সে সরকার বা বেসরকারি বলে তারা কখনো ওটাকে ভুরুকুচ করবে না। কিন্তু ব্যাপারটা হচ্ছে সরকার সেই সমান্তরাল ভাবে সেই জায়গাটা করে উঠতে পারছে না, বা সেই সেবাটা দিতে পারছে না বলেই বেসরকারির হাতে যাওয়া, যে যাতে তাড়াতাড়ি দ্রুততার সাথে রিপোর্টটা পাওয়া যায়। কিন্তু এই যে পরীক্ষাটা যেটা বেরিয়েছে, এটা কোনো বেসরকারি মনে হয় না, যতদূর আমার মনে হচ্ছে এটা সরকারি জায়গা থেকেই সাবটাইপিং হয়। কিন্তু সেটা পুনা থেকে হয়েছে বা হায়দ্রাবাদ থেকে হয়েছে সেটা ঠিক আমি জানি না। যে ভারতবর্ষ সেন্টার খুব কম, আমাদের ইস্টার্ন জোনেও এতগুলো রাজ্য সরকার আছে, তাদের এবার জোরালো দাবি তোলা উচিত যে আমাদের এখানেও ভাইরাল রিসার্চ করার মতন একটা জায়গা দরকার, যেখানে আমরা সহজে আর দ্রুততার সাথে এই চিহ্নিতকরণটা করতে পারি। সেটা আসাম, ত্রিপুরা, শিলং, মেঘালয় সবকিছু মিলিয়ে যত ইস্টার্ন আর নর্থ ইস্টার্ন রিজিয়ন রয়েছে, আমার মনে হয় আমাদের একটা খুব দরকার হয়ে পড়েছে। এই যে রিসার্চের বিষয়ে, যে বার্ড ফ্লুকে কেন্দ্র করে সচেতনতা ছড়িয়ে দেওয়া বা কোথায় কোথায় কি পজিশন রয়েছে সেটাকে খুঁজে বের করার জন্য প্রত্যেকটা রাজ্যের ক্ষেত্রে কি মনে হয় কতদূর পর্যন্ত সেটাকে নিয়ে পদক্ষেপ গ্রহণ করা উচিত বলে আপনার মনে হয়? দেখুন, একটা কথা, সুযোগ থাকলে, আমাদের যদি ব্যবস্থাপনা থাকে, তাহলে মানুষ এগোবে বা পরীক্ষাগুলো করাবে। কিন্তু আমি একটা পরীক্ষা করালাম, যদি পরীক্ষাটা যেন, এরকম সোয়াইন ফ্লু যখন এসেছিল তখন কিন্তু বিভিন্ন ল্যাবে হয়েছে, পরীক্ষার ফলও দ্রুততার সাথে মিলেছে, চিকিৎসা হয়েছে। এখানেও একটা চিকিৎসা আমরা করা যেতে পারে, যদিও র্যান্ডামাইজ কন্ট্রোল ট্রায়ালে বিরাট কিছু আশাবাদী খবর জানানো হয়নি। কিন্তু অসেলটামিভির বলে একটা ট্যাবলেট আমরা দিতে পারি, যেটা ট্যামিফ্লু বলে একটা ট্যাবলেট আমরা তখন খুব প্রচলিত ছিল, সেটা দিতে পারি, বা জানামাভির দিতে পারি। ওষুধ আছে, যদি ওটা 48 ঘন্টার মধ্যে দেওয়া যায়। কিন্তু একটা কথা হচ্ছে যে ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন আছে, ভ্যাকসিনেও আপনার রোগটা কমিয়ে দিতে পারে, এটা ঘটনা। কিন্তু একেবারে নির্দিষ্ট ভ্যাকসিন কিছু নেই। তো এই ক্ষেত্রে কনজারভেটিভ ট্রিটমেন্টের উপরই আমরা জোর দিই, বেশিরভাগই কনজারভেটিভ ট্রিটমেন্টে চলে যায়। এবার একটা কথা, কিন্তু কিছু ক্ষেত্রে সেকেন্ডারি ইনফেকশন হয়, যেরকম নিউমোনিয়া হতে পারে, ব্রঙ্কাইটিস হতে পারে। তখন কিন্তু একটা ভয়ানক দিক হতে পারে, যদি সাথে সাথে একটা ব্যাকটেরিয়া ঢোকে, তখন শরীরের মধ্যে কিন্তু একটা প্রদাহটা খুব তীব্র হয় এবং তাতে কিন্তু শরীরের মধ্যে কিন্তু একটা অন্যরকম
প্রতিক্রিয়া তৈরি হয় তাতে কিন্তু মৃত্যু ঘটতে পারে, এবং এই বেশিরভাগ মৃত্যুর কারণ সেটাই। আমরা সাইটোকাইন স্টর্ম নিয়ে অনেক কথা বলেছি কোভিড সময়, তখন আলোচনার মধ্যে এটাই থাকতো। এই সাইটোকাইন স্টর্ম কিন্তু এখানেও হচ্ছে, এবং এটা আলাদা কিছু নয়। তো সেই কারণে আমি একটা কথা বলবো যে আমাদের মধ্যে সচেতনতা বৃদ্ধি পেলে, আর যদি আমরা আবার যেটা মাস্কটা আমরা ছেড়ে দিয়েছি, আবার যদি বারবার একটা কথা আমি বলি, সেটা হচ্ছে যখনই জনসমাগম হবে, বয়স্ক এবং বাচ্চারা তাদের যদি একটা মাস্ক থাকে, তাদের কিছুটা প্রোটেকশন থাকে, তবে এখানে N95টাই সব থেকে বেশি কাজ করে। সেটা কিন্তু প্রমাণিত হয়েছে, এবং সেটা বিভিন্ন পরীক্ষামূলক ব্যবস্থাপনায় এটা কিন্তু কিছুটা প্রমাণিত কিন্তু হয়েছে N95ই কার্যসিদ্ধি করে। ডাক্তারবাবু, নর্থ ইস্টের কথা যদি বলি, এখনো পর্যন্ত এখানে ভাইরাস নিয়ে কোনো রকমের রিসার্চ সেন্টার নেই। তাহলে কি আপনার মনে হয় বা বা এটা কি উচিত যে এখানকার নর্থ ইস্টের প্রত্যেকটা মুখ্যমন্ত্রীর কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর সাথে যোগাযোগ করা এবং প্রত্যেকটা জায়গাতে এই রিসার্চকে ভাইরাস নিয়ে রিসার্চের জন্য কোনো নির্দিষ্ট ল্যাব গড়ে তোলা বা কোনো সেন্টার গড়ে তোলার কি প্রয়োজনীয়তা রয়েছে? দেখুন, একটা কথা সব সরকারই কিন্তু মানুষের জন্য করে। কোন সরকার চায় না আমাদের রাজ্যের মানুষের মৃত্যু হোক। কোভিড এর ক্ষেত্রেও আমি এই কথাগুলো বলেছিলাম, কেউ চায় না মানুষের মৃত্যু হোক, এটা কিন্তু বাস্তব। কিন্তু তাদের ব্যবস্থাপনার মধ্যে কিছু কিছু খামতি থেকে গেছে, কিছু চাহিদার মধ্যে কিছু খামতি থেকে গেছে। আমার মনে হয় এখন আবার সময় এসছে, বাংলা থেকে শুরু করে, আসাম থেকে শুরু করে, ত্রিপুরা থেকে শুরু করে, নর্থ ইস্টে যত যত আছে, এবার একটা আলাদা করে একটা সেন্টার চাওয়া হোক। এরকম ট্রপিক্যাল মেডিসিন কলকাতায় আছে, কিন্তু সেটারও যদি উত্তরণ করা যায়, তাতে আমার মনে হয় সেভেন সিস্টার্স বলুন, নর্থ ইস্টের বলুন, তার সাথে যা যা ত্রিপুরা আমাদের এখানে আছে, যা যা রাজ্যগুলো আছে ইস্টার্ন জোনে, সেই রাজ্যগুলো উপকৃত হতে পারে এই ব্যবস্থাগুলো করুন। কারণ শেষমেশ তারা বিভিন্ন দল হতে পারে, কিন্তু শেষমেশ তারা মন্ত্রী, কেউ কেউ আমলা, কেউ মন্ত্রী, কেউ জনগণের প্রতিনিধি। জনগণ যেখানে লাভবান হবে চাই সেই কাজটা করতে পারে। প্রত্যেকটা রাজ্যে আলাদা করে সেন্টার করাটা অসুবিধা অর্থনৈতিকভাবে, কিন্তু আমরা তো 4টে জোনে করতে পারি, আমরা তো খালি পুনার ওপর ভরসা করে থাকলে হবে না। তো সেই জন্য ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজি একটা পুনাতে আছে, তার অন্য অন্য ব্রাঞ্চ গুলো 4টে জোনে ছড়িয়ে দেওয়া হবে, তাহলে তো মানুষ উপকৃত হয়, রিসার্চের কাজটাও সুবিধা হয়, ভাইরাস চিহ্নিতকরণের কাজটা সুবিধা হয়। কারণ আমরা এখন অনেক বেশি কিন্তু ওয়াকিবহল, আমরা কিন্তু এখন অনেক বেশি সচেতন হয়েছি। কিছু হলে তার একটা গবেষণা করার একটা ইচ্ছে প্রকাশ করে, সবারই করে, ডাক্তারদেরও করে, যারা ডাক্তার মানে মেডিকেল বৈজ্ঞানিক তারাও করে। সুতরাং সেইটাকে তাদেরকে সুবিধা করে দেওয়া, রাস্তাটা সুগম করে দেওয়া, আমার মনে হয় এরকম রিসার্চ ল্যাব আরো দরকার, যাতে এইসব ভাইরাস, কারণ কোন রোগ ভারতবর্ষে হতে পারে না এটা হয় না। আগে আমরা বলতাম রিয়ারলি, হ্যাঁ রিয়ারলি নয়, এখন ভারতবর্ষ হচ্ছে একটা গ্লোবাল ভিলেজ, সারা বিশ্বের একটা গ্রাম বলা যায়। এখানে মানুষের আনাগোনা বেড়ে গেছে, বিভিন্ন রোগ বেড়ে গেছে, তার সাথে আমাদের কিন্তু অনেক সাইন্টিফিক টেম্পার যেটাকে বলি, এটা বেড়ে গেছে, জানার ইচ্ছেটা বেড়ে গেছে। কারণ আমাদের হাতে এখন প্রচুর অস্ত্র মানে ইনস্ট্রুমেন্টস এসছে, এই হাতিয়ার এসছে, এই হাতিয়ার করে আমরা কিন্তু এগিয়ে যেতে পারি অনেকটা, এবং রোগ চিহ্নিতকরণের ক্ষেত্রে সেটা অনেক বেশি সুবিধাজনক জায়গায় আমরা এসে পৌঁছেছি 2024-এ। তো আগামী দিন আরো বেশি করতে হবে, আরো রোগ আসবে, অনেক ঝামেলা পোহাতে হবে। তো এইগুলোর জন্য আমাদের এই ব্যবস্থাপনাগুলো নেওয়া উচিত, এইটুকুই মনে করি। ডাক্তারবাবু, একটা তো বিরাট অংশের ফার্ম জড়িত রয়েছে, আমি ফার্মের প্রশ্নে আসবো, তবে তার আগে জানতে চাইবো এই যে H9N2 যে ভাইরাসে আক্রান্ত হয়েছেন পশ্চিমবঙ্গের ওই ছোট্ট মেয়েটি, সেক্ষেত্রে সেটা ততটাও ভয়াবহতা নেই বলে আপনি জানালেন, কিন্তু যদি এই বার্ড ফ্লু হয়েও থাকে কারোর ক্ষেত্রে, সেটা কতটা পর্যন্ত ভয়াবহতা হতে পারে, লাস্ট স্টেজ কি হতে পারে, আর সেটা চিকিৎসক হিসেবে আপনাদের কাছে কতটা চ্যালেঞ্জিং হবে? দেখুন, যদি এটা হাইলি প্যাথোজেনিক থাকে, তাহলে শরীরের মধ্যে এটা বংশবৃদ্ধি করবে এবং একটা প্রদাহ তৈরি করতে সাহায্য করবে, এবং শরীর চাইবে এটাকে নিকেশ করতে। এই নিকেশের সময় যে প্রদাহটা তৈরি হয়, সেটা তীব্রতার আকার অনেক বেশি, তখন শরীরের মধ্যে কিন্তু বিভিন্ন কোষ, বিভিন্ন অঙ্গ কিন্তু ক্ষতিগ্রস্ত হয়। তো সেইখানে যেটাকে আমরা মাল্টি অর্গান ফেইলিওর বলি, এবং এটাই হচ্ছে সাইটোকাইন স্টর্ম। আবার বলছি, যখন কতটা মাত্রায় শরীরে প্রবেশ করেছে ভাইরাসের কতটা পরিমাণ, সেটা একটা বিষয়। যদি শরীরটা পরিমাণ বেশি থাকে এবং তাতে বংশবৃদ্ধি করে, এবং তখন কিন্তু ছড়িয়ে যায়, তখন কিন্তু মানুষের বিপদ আছে।
সেই বিপদটা আছে বলেই আমাদের এইবার হচ্ছে এই যে আপনি আরেকটা কথা বলেছেন, আমাদের সতর্কতা, আমাদের আটকাবো কি? এই বাচ্চাটার সাথে কারা কারা কাছে এসেছিল তাদের পরীক্ষাটা করা দরকার। তার অভিভাবকদের, বাচ্চাটা কোথা থেকে নিয়ে এসেছিল, সম্ভবত একটা পোল্ট্রি ফার্ম থেকে নিয়ে এসেছিল এটাই ধরা হচ্ছে। তো সেই ফার্মটা দেখা উচিত, সেইখানকার যারা পোল্ট্রিতে যারা কাজ করে তাদেরকে দেখা উচিত। তার সাথে হচ্ছে পাখি যেখানে রয়েছে, যেখানে মুরগি, ছানা বা মুরগিরা রয়েছে সেগুলো দেখা উচিত, তাদেরও পরীক্ষা করা উচিত। সেটা ভেটেরিনারি লোকেরা করবে। তো ভেটরা যদি করে তারপর সেটা যদি পাওয়া যায় তখন সেই যথাযথ ব্যবস্থা নেওয়া উচিত, এইটুকুই বলবো। চেনটাকে, শৃঙ্খলটাকে ভাঙতে হবে। কোভিড এর সময় বারবার আমরা শৃঙ্খলতা ভাঙতে বলিনি, কিন্তু শৃঙ্খলটা ভাঙতে বলেছি। তো এই যে সেই জন্য বার্ড ফ্লু হওয়া মানে সবার, শৃঙ্খলটা ভাঙার। বার্ড ফ্লু মানে সবার আগে যে ভয়টা মানুষের মধ্যে ঢোকে, যে আতঙ্কটা তার থাকে, তা হচ্ছে সেই ফার্মের ক্ষেত্রে, সেই চিকেন থেকে শুরু করে সেই মাংসের ক্ষেত্রে। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে প্রথমে যদি ফার্মের কথা জানতে চাই, এই ফার্মগুলোর জন্য কি কি ব্যবস্থা নেওয়া প্রয়োজন বলে এই মুহূর্তে আপনার মনে হয়? দেখুন, সেই ফার্মে নিয়মিত পরীক্ষার দরকার। আর সেই ফার্ম থেকে যে পোল্ট্রিটা আসছে তারপরে আমরা যদি ওটাকে ভালো করে সেদ্ধ করে গরম করে খাই তাহলে অসুবিধা নেই। তো অনেক ক্ষেত্রে আমরা যদি আনকুকড খাই বা মানে ঠিক মতো সেটাকে সেদ্ধ করলাম না, সেটাকে গরম করলাম না, তাহলে আসতে পারে। সাধারণত আসার কথা না, বেশিরভাগ ক্ষেত্রে আসে না এই কারণে, কারণ এটা যদি খাওয়ার থেকে আসতো তাহলে আরো বেশি মাত্রায় ছড়াতো। কিন্তু খাওয়ার সাথে যখনই আপনি দেখছেন যে যত খেতে যাচ্ছি আমরা, তখন তো আমরা গরম করে খাই, এটা তো আমাদের একটা নিয়ম। তো গরম করে ভালো করে ফুটিয়ে খেলে কিন্তু তাতে কিচ্ছু অসুবিধা হওয়ার কথা নয়। তাতে এভিয়ান ফ্লু শরীরে ঢুকবে না, এভিয়ান অথবা বার্ড ফ্লু শরীরে প্রবেশ করবে। এই সময় দাঁড়িয়ে চিকেন কতটা নিরাপদ? চিকেন খাওয়া কি আদৌ উচিত? না, এটা দেখুন, আমি চিকেনটা বন্ধ করতে বলবো না। আপনি চিকেনটা একটা পরিচ্ছন্ন জায়গা থেকে আনুন, বাড়িতে পরিচ্ছন্নতাটা বজায় রেখে খান, তাতে আপনার এভিয়ান ফ্লু হবে না। কিন্তু এখন যারা পোল্ট্রির মধ্যে আছে তারা তারা কিন্তু অনেক বেশি মানে বিপদে আছে, তারা ঝুঁকিপূর্ণ কাজ নিয়েছে। যারা ডাক্তার যারা দেখছেন তারা ঝুঁকিপূর্ণ কাজে আছে। খাওয়ার থেকে এভিয়ান ফ্লু হওয়ার সম্ভাবনা খুব কম যদি আমরা ওটা ঠিক মতো খাবারটা খাই। আর আমরা যদি ক্যানিবালস এর মতো খাই তাহলে আমাদের কিছু করার নেই। আমরা তো পিরানা মাছ নই যে ফ্লেশটাকে খাচ্ছি, আমরা খাচ্ছি ফুটিয়ে খাচ্ছি, সেদ্ধ করে খাচ্ছি, রান্না করে খাচ্ছি, অনেকবার গরম হচ্ছে, অনেক কিছু ঢুকছে। তো সেইখানে হওয়ার সম্ভাবনা ক্ষীণ। মানুষকে অকারণে ভয় পাওয়াবো না। খাবারটা ঠিক মতন খান, পরিচ্ছন্নতাটা বজায় রেখে খান, ধুয়ে খান, তো তারপর গরম করে খান, ঠিক আছে, তাতে হওয়ার সম্ভাবনাটা খুব কম। এটাই কিন্তু সবাইকে মানে অবগত করতে চাইছি। এই যে পশ্চিমবঙ্গে একজনের দেহে মিলল এই ভাইরাসটা, এটা কি ছড়িয়ে পড়ার কোনো সম্ভাবনা রয়েছে? বা যদি ছড়িয়ে পড়ে তাহলে কতটা দ্রুত তা ছড়াতে পারে বলে মনে হয়? এখন দেখুন, ভারতবর্ষের যা জনসংখ্যা সেই নিরিখে আপনার বলাটা খুব অসুবিধা, কিন্তু আবার হওয়াটাও কিন্তু খুব সম্ভাবনা থাকতে পারে, প্রবল ভাবে থাকতে পারে। কিন্তু এটা করতে গেলে আমাদের কন্ট্যাক্ট ট্রেসিং, একটা হচ্ছে কন্ট্যাক্ট গুলোকে তাদের দেখো, আর ছড়িয়ে যদি এরকম সিমটমস নিয়ে আসে সন্দেহজনক ব্যক্তি যে পোল্ট্রি ফার্মে কাজ করে বা পাখির সাথে থাকে, তখন কিন্তু আমাদের একটু মানে গভীরে বিচার করা দরকার যে এর হতে পারে কিনা, তখন পরীক্ষা দেওয়া উচিত, এইটুকুই আমি মনে করি। এবং শেষে একটাই জানতে চাইবো যে মানুষকে এই মুহূর্তে কিভাবে সচেতন থাকতে আপনি বলবেন, এবং কি কি করণীয় রয়েছে এই মুহূর্তে দাঁড়িয়ে? কারণ গরম পড়েছে, একদিকে অত্যধিক গরম, অন্যদিকে এই বার্ড ফ্লু নতুন ভাবে একটা চিন্তার কারণ হয়ে গেছে, সকলের মধ্যে আতঙ্কগ্রস্ত হচ্ছেন মানুষ। এই মুহূর্তে কি করণীয়? মানুষকে এটাই বলবো, চিন্তা আপনারা করবেন না। চিকেন আপনারা নিশ্চয়ই খেতে পারেন, কিন্তু সেটা ফুটিয়ে ভালো করে পরিচ্ছন্নতাটা বজায় রেখে, এর সাথে কোনো রকম অসুবিধা নেই। কিন্তু একই সাথে যদি আপনাদের শরীর খারাপ হয় নিশ্চয়ই চিকিৎসকের কাছে যান। আর এরকম যদি কাউকে দেখেন পোল্ট্রি ফার্মে আছে যে যার সর্দি কাশি ভীষণ ভাবে হচ্ছে, তাকে আপনারা কিন্তু অবগত করুন এই বিষয়, এবং ডাক্তারের কাছে যেতে বলুন এবং পরীক্ষাটা করতে বলুন। পরীক্ষায় যদি পাওয়া যায় তাহলে নিশ্চয়ই সেই যথাযথ ব্যবস্থা নেওয়া উচিত। এবং আমি আরেকটা অনুরোধ করব, আপনাদের নিজের শরীর খারাপ হলে, জ্বর হলে আপনারা নিজেরা মাস্কটা পরুন। মাস্ক আপনারা ছেড়ে দিয়েছেন, মাস্ক আপনারা পরে অনেকটা সময়
পরছেন না, এটা ঘটনা। কিন্তু সরকার একবারের জন্য বলেনি মাস্ক কিন্তু পরতে হবে না। সরকার কিন্তু বারবার এটা নিয়ে কিন্তু উৎসাহিত করেছে মাস্ক পরার জন্য। যে বার্তাগুলো দিয়েছে সেগুলো মানা উচিত। আবার দেখবেন কেপি 2 নিয়ে এখন কোভিড নিয়ে একটা আলোচনা হচ্ছে, সেটা নিয়ে অত চিন্তার কিছু নেই। কিন্তু একটাই কথা, আমরা সেই সুযোগটা দেব না। সুযোগটা আমরা দিচ্ছি বলেই ভাইরাস শরীরে প্রবেশ করছে, বা প্রবেশ করে কারুর ক্ষেত্রে প্রাণঘাতী হামলা করছে, কারুর ক্ষেত্রে হয়তো মৃদু কিছু উপসর্গ তৈরি করে তারা চলে যাচ্ছে বা মরে যাচ্ছে। কিন্তু একই সাথে আমাদেরকে সাবধানতা হতে হবে এবং আমাদের সচেতন হতে হবে। এই চেতনার জাগরণ হলেই তাহলে আমরা কিন্তু অনেক রোগকে আটকাতে পারবো, আমরা রোগকে প্রতিরোধ করতে পারবো। একেবারে তাই। এবং সেই জায়গায় দিয়ে এখন এই মুহূর্তে সরকার বা প্রশাসনের কি করা উচিত বলে মনে হয় এই মুহূর্তে দাঁড়িয়ে? পরিষ্কার কথা, সার্কুলার গুলো যেরকম জারি করা হয় সেগুলো করা, যেরকম দেখলে সঙ্গে সঙ্গে জানানো, এবং পরীক্ষার কিছু সেন্টার, পরীক্ষার কেন্দ্রগুলো বাড়ানো, যাতে চিকিৎসকের পক্ষে সুবিধা হয়। পরীক্ষাটা লিখে দিলে যথাযথ কেন্দ্রে গেলে, সেই পরীক্ষাটা হয়ে গেলে তার ফলাফল জানলে যথাযথ ব্যবস্থা নেওয়ার একটা সুযোগ থাকবে। নয়তো পুরোটাই সন্দেহের ওপর থাকবে, সেটা খুব লাভবান হবে না। আমরা যদি বেশ কয়েকটা কেস পাই, তখন কিন্তু আমরা ঝাঁপিয়ে পড়তে পারবো এবং যথাযথ ব্যবস্থা নিয়ে প্রতিরোধ করতে পারবো, শৃঙ্খলটা ভেঙে রোগটা ছড়ানো থেকে আটকাতে পারবো। এই কাজটা আমরা কোভিডের সময় চেষ্টা আমরা যথেষ্ট করেছিলাম। সবটার ক্ষেত্রে হয়নি, মানুষের মৃত্যু হয়েছে। ততটা কি এভিয়ান ফ্লু নিয়ে পরিকাঠামো আবার রয়েছে এই মুহূর্তে দাঁড়িয়ে? এই মুহূর্তে দাঁড়িয়ে আর কোনো চিন্তার কিছু না, কিন্তু সাবধান হতে হবে, সতর্ক হতে হবে। চিকিৎসক মহলকেও হতে হবে, সরকারকেও হতে হবে, আর সাধারণ মানুষকেও হতে হবে। কারণ সাধারণ মানুষ যদি সমস্যাগুলো না বলে চিকিৎসকের কাছে, তাহলে যদি চেপে যায়, তাহলে কিন্তু সমস্যার সমাধান হবে না, বরং সমস্যাটা আরো কিন্তু বৃহৎ রূপে পরবর্তীকালে সেটা কিন্তু দেখা যাবে। সেইটা বৃহৎ আকারে যাতে কিছু না দেখা যায়, সেই ব্যবস্থাটা সবাইকে মিলিয়ে কাজ করতে হবে। সামাজিক ব্যাপার আছে, সামাজিক সব স্তরের মানুষকে কিন্তু সচেতন হতে হবে, সেটা খুব স্পষ্ট করে বলবো। আহ, এই যে পোল্ট্রি ফার্মগুলো নিয়ে আমরা কথা বলছি, সেখানে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় থাকবে বলে আপনি যেমনটা জানালেন, এই পোল্ট্রি ফার্মের সাথে অনেক লোকের সংসার জড়িত রয়েছে, অনেক লোক কাজ করছে, তাদের আয় উপার্জন রয়েছে। সেক্ষেত্রে এই ফার্মগুলোকে আর কতটা আধুনিকরণ করা উচিত বলে আপনার মনে হয়? দেখুন, সেটা তো সরকারের দেখা দরকার। তারা তো আজকে খুব খারাপ অবস্থায় কাজ করবে এটা তো হয় না, বা রক্তের সাথে লাগছে হাতার গায়ে, আহ, পাখিগুলোর লালারস শরীরে এসে পড়ছে। তাদের কি ব্যবস্থা করতে হবে, তাদের কি, তাদের জন্য আলাদা এটা ভেটেরিনারি ডাক্তারদের কাজ, তাদের কাজ, বা যারা আজকে পশু পাখি পক্ষী বিশেষজ্ঞ, তাদের সাথে কথা বলে এটা কিভাবে আটকানো যাবে, সেই ব্যবস্থাগুলো সরকারকে করতে হবে। সরকার এখানে কোঅর্ডিনেশনের রোলটা প্লে করবে। কোঅর্ডিনেটরের রোলটা প্লে করতে পারলেই কিন্তু খেলাটা ভালো করে এই রোগগুলোকে আটকানো যাবে, উন্নতি করা যাবে বিভিন্ন পোল্ট্রি ফার্মের। হয়তো কিছু পোল্ট্রি ফার্মের অবস্থা খুবই শোচনীয় বিভিন্ন রাজ্যে, শুধু আমাদের আপনাদের রাজ্যে নয়, সব রাজ্যেই এটা হচ্ছে। সেই জায়গার পোল্ট্রি ফার্মের অবস্থা যাতে আরো উত্তরণ করা যায়, উন্নত হয়, সেই ব্যবস্থাটা সরকারকে করতে হবে, সরকারকে দায়িত্ব নিতে হবে। কারণ স্বাস্থ্য আমাদের অধিকার, স্বাস্থ্য পাওয়ার যেরকম অধিকার আছে, স্বাস্থ্য নিয়ে ভাববার অধিকার আছে, আর স্বাস্থ্য নিয়ে কাজ করার অধিকার সবার আছে। সেই কাজটা সরকারকে আরো এগিয়ে দিয়ে যেতে হবে, অগ্রণী ভূমিকা পালন করতে হবে। একেবারে তাই। ডাক্তারবাবু, অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনাকে আমাদের সাথে থাকার জন্য ভার্চুয়ালি, এবং বার্ড ফ্লু নিয়ে মানুষকে বিভিন্ন সচেতনতার বার্তা দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। আমরা কথা বলছিলাম, ডাক্তার অরিন্দম বিশ্বাস ছিলেন আমাদের সাথে ভার্চুয়ালি। বার্ড ফ্লু এই মুহূর্তে দাঁড়িয়ে একটা নতুন ভাবে চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে, এবং এই চিন্তার কারণই হচ্ছে পশ্চিমবঙ্গের বুকে ছোট্ট একরত্তি শিশু আক্রান্ত হয়েছে H9N H9N2 ভাইরাসে আক্রান্ত হয়েছে এই মুহূর্তে ছোট্ট শিশু, যার চিকিৎসা চলছে। প্রায় 3 থেকে 4 মাস ধরে সেই চিকিৎসা পদ্ধতির মধ্যে রয়েছে। তবে চিন্তার কোনো কারণ নেই, এই মুহূর্তে দাঁড়িয়ে সাবধানতা অবলম্বন করতে হবে প্রত্যেককে। এবং চিকেন থেকে শুরু করে যা যা খাবার আপনি খাচ্ছেন, সেটাকে পরিষ্কারভাবে ধুয়ে অধিক পরিমাণে ফুটিয়ে খেতে হবে, তবেই যে কোনো রোগ থেকে নিরাময় সম্ভব রয়েছে, এমনটাই চিকিৎসক অরিন্দম বিশ্বাস জানালেন। একটা ছোট্ট বিরতি নেব, ফিরে আসবো বিরতির পর, সঙ্গে থাকুন।